হ্যালো ফ্রেন্ডস, বাইনি নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আগের দিন আমরা ফটোসিনথেসিসের লাইট রিয়াকশন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আলোচনা করব ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশন। দেখো, ডার্ক রিয়াকশন মানে কেলভিন সাইকেল কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, অনেকের কনসেপশন থাকে না। আমি সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কেলভিন সাইকেলে মোট আমি দুটো ক্লাসে কিন্তু কেলভিন সাইকেল কমপ্লিট করব। তো আজকে আমি একদম তোমাদের বেসিক আইডিয়া দেবো এবং এই ক্লাস ভিডিও তোমরা যদি দেখো ভালো করে, তাহলে কেলভিন সাইকেল সম্পর্কে কিন্তু কোনো রকম তোমাদের কনফিউশন থাকবে না। এবং এর পরের দিন কিন্তু কেলভিন সাইকেলের একদম ডিটেইলস সম্পর্কে আলোচনা করব। দেখো, কেলভিন সাইকেল বুঝতে গেলে এরকম কিছু ডট ডট স্ট্রাকচার আমি এঁকেছি। তো এখন তোমাদের মনে হচ্ছে যে কেন এই স্ট্রাকচার এঁকেছি, কী কারণের জন্য? অ্যাকচুয়ালি এগুলো হলো কার্বন স্ট্রাকচার। কারণ কেলভিন সাইকেলে বিভিন্ন কম্পাউন্ডের মধ্যে কার্বন নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কার্বন নাম্বারের কীভাবে চেঞ্জেস হচ্ছে এবং এখনও গ্লুকোজ তৈরি করার জন্য কতগুলো কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন দরকার, কতগুলো কার্বন দরকার, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু মেনলি ভালোভাবে বুঝতে হবে। তো কেলভিন সাইকেল, দেখো কেলভিন সাইকেল প্রধানত ডার্ক রিয়াকশন। তো এটা কেলভিন প্রথম আবিষ্কার করেছিলেন এবং তিনি ক্লোরেল্লা নামক শৈবালের মধ্যে প্রথম এই কেলভিন সাইকেল আবিষ্কার করেছিলেন এবং তিনি যে অ্যাপারেটাস ইউজ করেছিলেন তো তার নাম হচ্ছে ললিপপ অ্যাপারেটাস। তো যাই হোক, কেলভিন সাইকেলে প্রধানত দেখো, আমি প্রথমে রিয়াকশনের ক্ষেত্রে লেখার চেষ্টা করছি। প্রথমেই দেখো 3 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADPH এবং 9 অণু ATP। তাহলে কেলভিন সাইকেলে কি লাগছে? 3 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড, 6 মলিকুলস অফ NADPH এবং 9 মলিকুলস অফ ATP। এবং তার ফলে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে 6 অণু NADP, 6 অণু ADP, 9 অণু ইনঅর্গানিক ফসফেট, 3 অণু H2O তৈরি হচ্ছে। কিন্তু এই যে কেলভিন সাইকেলে প্রধানত এই কয়েকটা সংখ্যা আগে মনে রাখো। সংখ্যাগুলো মনে না রাখলে কিন্তু কেলভিন সাইকেল বুঝতে পারবে না। তাহলে দেখো, 3 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু NADPH। তো এই 3 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6 অণু NADPH দিয়ে প্রথমে আমরা হিসাব করব। এবং একবার কেলভিন সাইকেলে প্রধানত একটি কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন হয়, তাহলে গ্লুকোজের মধ্যে কতগুলো কার্বন থাকে? 6টা কার্বন থাকে। তাহলে এক অণু গ্লুকোজ তৈরি করতে গেলে কিন্তু 6 বার কেলভিন সাইকেল হতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকের এটা কনসেপশনই থাকে না। সুতরাং দেখো, প্রথমেই আমি লিখি, সো 1 মলিকিউল গ্লুকোজ হতে গেলে, তো 1 মলিকিউল গ্লুকোজ যদি তৈরি হয় মানে হতে গেলে অবশ্যই গ্লুকোজের মধ্যে 6টা কার্বন থাকবে। তাহলে এক্ষেত্রে 6 কার্বন ডাইঅক্সাইড লাগবে, মানে 6টা কার্বন ডাইঅক্সাইড লাগবে, মানে 6 টাইমস কেলভিন সাইকেল হতে হবে। সো 6 টাইমস এক্ষেত্রে কেলভিন সাইকেল হবে, কেলভিন সাইকেল হবে। তো ক্লোরেল্লা নামক শৈবালে বিজ্ঞানী কেলভিন এই সাইকেল আবিষ্কার করেছিলেন এবং স্ট্রোমার মধ্যে প্রধানত কেলভিন সাইকেল সম্পন্ন হয়। কিন্তু এক্ষেত্রে এই ইকুয়েশনে আমি 3 অণু কার্বন ডাইঅক্সাইড ধরেছি, একটু বোঝানোর সুবিধার জন্য আমি 3টে কার্বন ডাইঅক্সাইড ধরেছি। তাহলে দেখো, যদি 6টা কার্বন ডাইঅক্সাইড আমি যদি ধরতাম তাহলে কিভাবে ইকুয়েশন কিভাবে চেঞ্জ হয়ে যেত দেখো। সুতরাং 6টা কার্বন ডাইঅক্সাইড ধরছি, তো 6CO2 প্লাস এক্ষেত্রে তাহলে কত হবে? 12 NADPH। সো 12 NADPH। তাহলে এক্ষেত্রে কি হবে? 9 মানে 18 ATP, তার মানে 18টা ATP এবং তার ফলে 1 অণু গ্লুকোজ তৈরি হচ্ছে, রাইট? অ্যাকচুয়ালি কেলভিন সাইকেলে 4 কার্বনযুক্ত, 5 কার্বনযুক্ত, 6 কার্বনযুক্ত, 7 কার্বনযুক্ত বিভিন্ন কার্বনযুক্ত জৈব যৌগ তৈরি হয়। তো এক্ষেত্রে সিম্পলি আমরা দেখলাম যে 6 অণু কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন ঘটবে, কারণ গ্লুকোজের মধ্যে 6টি কার্বন থাকে। তো 6 অণু কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশনের জন্য কেলভিন সাইকেল কিন্তু 6 বার হবে, রাইট? তো এই অংশটা প্রথমে কিন্তু আমাদেরকে আইডিয়া নিয়ে নিতে হবে। তো আমি এক্ষেত্রে আজকে আমি আলোচনা করব 3টে কার্বন ডাইঅক্সাইড দিয়ে কীভাবে ফিক্সেশন হয় এবং পরের দিন আলোচনা করব যে 6টা কার্বন ডাইঅক্সাইড দিয়ে কীভাবে ফিক্সেশন হয়। তো এই 3টে কার্বন ডাইঅক্সাইড দিয়ে তুমি কার্বন ফিক্সেশন যদি বুঝতে পারো, তাহলে আর কেলভিন সাইকেল সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকবে না। এবং এই যে কেলভিন সাইকেল আছে বা ফটোসিনথেসিসের ডার্ক রিয়াকশন আছে, এটা কিন্তু ডিফারেন্ট টাইপের হয়। বিভিন্ন প্ল্যান্টসের ক্ষেত্রে ডার্ক রিয়াকশন কিন্তু ডিফারেন্ট রকমের হতে পারে। কিছু প্ল্যান্টস আছে, তো সেই প্ল্যান্টস প্রধানত C3 প্ল্যান্ট। আমরা যে সমস্ত নর্মাল যে সমস্ত প্ল্যান্টস দেখি, তো সেগুলোকে আমরা বলবো C3 প্ল্যান্টস। ট্রপিক্যাল রিজিয়নে যে প্ল্যান্টস থাকে C3 প্ল্যান্ট। তো C3 প্ল্যান্টসের ক্ষেত্রে, তো এক্ষেত্রে প্রধানত যে কার্বন ডাইঅক্সাইডের যে ফিক্সেশন ঘটে, মানে C3 প্ল্যান্টস যে আছে, তো এই C3 প্ল্যান্টে প্রথম যে স্টেবল প্রোডাক্ট যেটা তৈরি হয় তার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনযুক্ত এবং সেই কারণের জন্য কেলভিন সাইকেলে প্রথম স্টেবল প্রোডাক্ট যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তো সেই জন্যই এদেরকে আমরা C3 প্ল্যান্ট বলবো। এবং এক্ষেত্রে যে এনজাইম লাগবে
তো এই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ আর অক্সিজেনেজ এনজাইম। এবং যে পরিমাণ এটিপি লাগবে দেখো, এটা আমি যেটা লিখেছি তো এটা কিন্তু C3 প্ল্যান্টসের ক্ষেত্রে লিখেছি। তাহলে এই জায়গাতে আমাদের লাগছে কত, 18 অণু এটিপি, 18 মলিকিউলস অফ এটিপি, এবং তার সঙ্গে সঙ্গে 12 অণু NADPH লাগছে। তো C3 প্ল্যান্টের ক্ষেত্রে প্রধানত কেলভিন সাইকেলে এই সমস্ত রিকোয়ারমেন্টসগুলো হয়। যদি আমরা C4 প্ল্যান্ট ধরি, তো C4 প্ল্যান্টস যেমন ভুট্টা, তারপরে এই যে টাইপের প্ল্যান্টসগুলো, মেইজে, সুগার কেন, এবং এক্ষেত্রে প্রথম যে স্টেবল প্রোডাক্ট তৈরি হবে তো তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, বা এটা হচ্ছে 4 কার্বনযুক্ত সুগার। এবং এই জায়গাতে কিন্তু দু রকমের এনজাইম লাগবে, একটা পেপকেস বা ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ এবং তার সঙ্গে সঙ্গে রুবিস্কো। তো এই দুই ধরনের এনজাইম প্রধানত লাগে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য। এবং এক্ষেত্রে দেখো মোট 30 অণু এটিপি লাগবে। তাহলে C4 প্ল্যান্টসের ক্ষেত্রে কত অণু এটিপি লাগবে, 30 অণু এটিপি লাগবে, এবং NADPH লাগবে কিন্তু 12 অণু NADPH এক্ষেত্রে লাগবে। ওকে, এবং আরও এক রকমের প্ল্যান্ট আছে, তো তাদেরকে আমরা বলবো ক্যাম প্ল্যান্ট। এবং এদের ক্ষেত্রে যে মেটাবলিজম দেখা যায় তার নাম হলো ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এবং ক্র্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রধানত 05 প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। এদের স্টোমাটা রাতের বেলা খোলা থাকে এবং দিনের বেলা বন্ধ থাকে, কারণ দিনের বেলা প্রচুর পরিমাণে ট্রান্সপিরেশন হয়। তো সেইখানের জন্য জলের কনজারভেশনের জন্য এদের স্টোমাটা কিন্তু রাতের দিকে খোলা থাকে। তো এই জায়গাতেও কিন্তু প্রথম যে কম্পাউন্ড, যেটা স্টেবল কম্পাউন্ড হবে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, মানে এটা 4 কার্বনযুক্ত। এবং এক্ষেত্রেও যে এনজাইম লাগবে সেটা কিন্তু পেপকেস এবং রুবিস্কো। এবং এক্ষেত্রেও কিন্তু যে রিকোয়ারমেন্ট যেটা হবে সেটা হচ্ছে 30 অণু এটিপি এবং 12 অণু NADPH। দেখো লাইট রিয়াকশানে আমরা দেখেছিলাম যে এটিপি এবং NADPH তৈরি হয়, সুতরাং ডার্ক রিয়াকশানে এই এটিপি এবং NADPH গুলো কিন্তু ইউটিলাইজ হয়। আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম কেলভিন সাইকেলের। তো এবার আমরা ডিটেলসে যাব কেলভিন সাইকেল কিভাবে সম্পন্ন হয়। দেখো প্রথমেই বলি যে পাতার কোষে কিন্তু RUBP থাকে। তাহলে RUBP কিন্তু 5 কার্বনযুক্ত সুগার। তো এই জায়গাতে দেখো RUBP দেখতে পাচ্ছ, সুতরাং এটা 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। তাহলে দেখো এক্ষেত্রে 5 কার্বনযুক্ত সুগার। এই সুগারের মধ্যে আমি বন্ড লিখছি 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, এবং এক্ষেত্রে এই যে RUBP আছে, RUBP-তে কিন্তু ফসফেট গ্রুপ লেগে থাকে। তাহলে এই জায়গাতে ফসফেট আছে, এখানে ফসফেট আছে, এখানে ফসফেট আছে, এখানে ফসফেট আছে, এবং এই জায়গাতে ফসফেট আছে, এবং এক্ষেত্রে ফসফেট আছে। তাহলে এই যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, তো এটাই হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। দেখো বিসফসফেট কেন বলছি, বিস এবং ডাই এর মধ্যে পার্থক্য আছে। বিসফসফেট মানে দুটো ডিফারেন্ট কম্পাউন্ডে ফসফেট লেগে আছে, আর ডাই মানে একই কম্পাউন্ডে যখন দুটো ফসফেট লেগে থাকবে। কিরকম, ধরো দেখ অ্যাডিনোসিন ডাইফসফেট। তো অ্যাডিনোসিন মানে কি, এক্ষেত্রে অ্যাডিনোসিন আছে এবং সেই জায়গাতে এই যে দুটো ফসফেট লেগে আছে, তো এটাই হচ্ছে ডাইফসফেট। কিন্তু RUBP-তে আমরা কি দেখছি, তো RUBP-তে আমরা দেখছি যে ফসফেট গ্রুপ প্রধানত দুটো ডিফারেন্ট তার মলিকিউলের মধ্যে লেগে আছে। তার মানে এটা কিন্তু RUBP বা রাইবিউলোজ বিসফসফেট। এরপরে কি হবে, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন। তাহলে দেখো এই জায়গাতে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন হচ্ছে, অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এই RUBP-র সঙ্গে যুক্ত হয়। এবং বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যে RUBP-র সঙ্গে যুক্ত হচ্ছে, এক্ষেত্রে একটা এনজাইম কাজ করে, তো তার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম। এবং এই রুবিস্কো এনজাইমকে বলা হয় রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ আর অক্সিজেনেজ। যখন অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে তখন RUBP-র সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তো এক্ষেত্রে যেহেতু আমি কতগুলো RUBP ধরেছি, 3টে আমি RUBP ধরেছি, সুতরাং এই জায়গাতে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন কতগুলো হচ্ছে, 3টে কার্বন ডাইঅক্সাইড। তো 3 অণু কার্বন ডাইঅক্সাইড ধরে রাখো, 3 অণু RUBP-র সঙ্গে যুক্ত হচ্ছে, রাইট। তো তাহলে দেখো এক্ষেত্রে তাহলে কি তৈরি হচ্ছে, এক্ষেত্রে একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি হয়। তো প্রথমে যেটা তৈরি হয় একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি হয়। আচ্ছা, পরপর আমি আগে স্টেপগুলোকে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধে হবে কিছুটা, ঠিক আছে। একটু সময় আমার বাঁচবে। তাহলে এরকম এখান থেকে এটা তৈরি হচ্ছে, ওকে, আবার এখান থেকে এটা তৈরি হচ্ছে, আবার এটা তৈরি হচ্ছে, রাইট। তো এটাই হচ্ছে কেলভিন সাইকেলের প্রধানত সাইকেল। এরপরে দেখো, সুতরাং 3 অণু কার্বন ডাইঅক্সাইড যখনই যুক্ত হচ্ছে তখন একটা করে কার্বন তাহলে যুক্ত হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে তাহলে দেখো কতগুলো
কার্বন কম্পাউন্ড আমরা পাচ্ছি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। সুতরাং এদের মধ্যে আমি বন্ড করে দিই, একটুখানি আমি এটাকে সরু করি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এক্ষেত্রে বন্ড করে দিলাম, বন্ড করে দিচ্ছি, রাইট। তো এক্ষেত্রে 6 কার্বনযুক্ত একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি হয়। সো প্রথমেই 6 কার্বন কন্টেনিং একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি হয়, কিন্তু এদের মধ্যে কিন্তু ফসফেট গ্রুপ তো লেগেই থাকবে। তাহলে এই জায়গাতেও ফসফেট আছে, আবার এখানেও ফসফেট আছে, এখানেও ফসফেট আছে, আবার এখানেও ফসফেট আছে, আবার এখানেও ফসফেট আছে, এবং এখানেও ফসফেট আছে। তো এই আনস্টেবল কম্পাউন্ডটা যখন ব্রেক হবে, মানে এক্ষেত্রে ব্রেকিং হবে, 1 2 3 মানে তিনটে তিনটে করে এইভাবে ভেঙে যাবে, এবং এই 6 কার্বনযুক্ত আনস্টেবল কম্পাউন্ড ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সুতরাং এক্ষেত্রে যেটা তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে তাহলে এক্ষেত্রে ফসফেট গ্রুপ এই দিকে চলে যাচ্ছে, আবার এই দিকে চলে যাচ্ছে, তাহলে প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটি করে ফসফেট লেগে আছে। সো 1 2 3 4 5 আর হচ্ছে 6। তো এই জায়গাতে তাহলে দেখো 6টা করে কার্বন ছিল, তাহলে প্রত্যেকটা মলিকুলের 6টা কার্বন এক্ষেত্রে স্প্লিট আপ হয়ে যাচ্ছে, এবং তার ফলে 3 কার্বনযুক্ত এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এক্ষেত্রেও ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে মোট এক্ষেত্রে আমরা দেখছি 1 2 3 4 5 6, তাহলে 6 মলিকুল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এক্ষেত্রে তৈরি হচ্ছে। তো এই যে গ্লিসারিক অ্যাসিড, তো গ্লিসারিক অ্যাসিড যেহেতু এক্ষেত্রে আমি বন্ড করে নিই, সো দিজ আর দ্য বন্ড, তাহলে এগুলো হচ্ছে বন্ড তৈরি হচ্ছে। তো এই যে প্রসেস, তো এই প্রসেসকেই আমরা বলবো কার্বক্সিলেশন। তাহলে এই যে প্রসেস, তো এই প্রসেসকেই আমরা বলবো কার্বক্সিলেশন। তার মানে এক্ষেত্রে কেলভিন সাইকেলের প্রথম যে ঘটনা, তো কার্বক্সিলেশন, এক্ষেত্রে পাতার কোষে বর্তমান 5 কার্বনযুক্ত আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে প্রথমে 6 কার্বন কন্টেনিং একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি করে, এবং তারপর সেখান থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, এবং এটা কিন্তু 3 কার্বনযুক্ত। তো কার্বনের যদি আমরা হিসাব করি এই জায়গাতে একটু দেখো, তো কার্বনের আমরা হিসাব করছি, তাহলে এক্ষেত্রে কার্বন কতগুলো আছে, 5 × 3 মানে এক্ষেত্রে 15 কার্বন আছে। আবার এক্ষেত্রে একটা কার্বন এক্ষেত্রে অ্যাড হচ্ছে, মানে প্রত্যেকটার সঙ্গে একটা করে কার্বন অ্যাড হচ্ছে, তার মানে 15 + 3 মানে 18 কার্বন। দেখো 6 × 3, সুতরাং 6 × 3 সমান এই জায়গাতে আমরা 18 কার্বন দেখব। আবার এই 18 কার্বন দেখো এক্ষেত্রে যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা তৈরি হয়েছে, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতে আমরা 3টে করে কার্বন দেখছি। তাহলে এক্ষেত্রে কার্বনের যে সংখ্যা, তো সেটা কিন্তু 3 × 6, একটু এখানটা মুছি। তো এক্ষেত্রে কার্বনের যে সংখ্যা হচ্ছে, তো সেটাও কিন্তু 3 × 6, তাহলে কার্বনের সংখ্যা কত, 3 × 6 মানে 18 কার্বন আমরা পেলাম। ওকে, এখন এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এবার যাতে পরিণত হবে তার নাম হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, সুতরাং এই জায়গাতে নিশ্চয়ই এটিপি লাগবে। তাহলে দেখো 6টা ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, সুতরাং 6টা ফসফোগ্লিসারিক অ্যাসিডের জন্য কতগুলো এটিপি লাগবে, 6 মলিকুলস অফ এটিপি লাগবে। সুতরাং 6 মলিকুলস অফ এটিপি এক্ষেত্রে লাগছে। তাহলে এই জায়গাতে তো 3 নাম্বার কার্বন পজিশনে তো অলরেডি ফসফেট গ্রুপ লেগেই আছে, তাহলে এদের 1 নাম্বার কার্বন পজিশনেও কিন্তু ফসফেট গ্রুপ লেগে যাবে, রাইট। সো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফসফেট গ্রুপ এইভাবে লেগে যাচ্ছে, সুতরাং দেখো এইভাবে লেগে যাচ্ছে। আচ্ছা, এবার এগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি, কার্বনগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি। আমি যাতে সহজে তোমরা বুঝতে পারো, তো সেই কারণের জন্য এইভাবে বোঝানোর তোমাদের চেষ্টা করছি। সুতরাং এই জায়গাতে যেটা তৈরি হচ্ছে, তো তার নাম হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে কিন্তু কার্বন তাহলে কতগুলো আছে, অবশ্যই 6 × 3, সুতরাং কতগুলো কার্বন আমরা পাচ্ছি, 18 কার্বন আমরা পাচ্ছি। তাহলে দেখো 3টে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য আমি বলেছিলাম যে 9টা এটিপি লাগবে, তাহলে এখনো পর্যন্ত কতগুলো এটিপি আমরা ইউটিলাইজ করলাম,
6টা এটিপি ইউটিলাইজ করলাম, এখনো বাকি 3টে এটিপি পরে ইউটিলাইজ হবে। তো এরপরে যে ঘটনাটা ঘটবে তো সেটা হচ্ছে 1,3 যে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারেট যেটা তৈরি হয়েছে এরপরে এর রিডাকশন হবে। তো রিডাকশন মানে কি? রিডাকশন মানে অবশ্যই এই জায়গাতে NADPH এক্ষেত্রে কাজে লাগবে, সুতরাং এক্ষেত্রে NADPH লাগবে। তাহলে দেখো NADPH, সুতরাং 6 মলিকুলস অফ NADPH এক্ষেত্রে লাগবে। এর সাথে সাথে দেখো এই জায়গাতে যে ফসফেট আছে এই ফসফেটগুলোও কিন্তু 6টা ফসফেট 1 2 3 4 5 6 6 ফসফেট মানে 6টা ফসফেট কিন্তু এক্ষেত্রে রিলিজ হবে। ওকে, সুতরাং এই জায়গাতে 6টা ফসফেট কিন্তু রিলিজড হয়ে যাবে, মানে 6 ইনঅর্গানিক ফসফেট রিলিজ হয়ে যাবে। 1,3 গ্লিসারেট বা গ্লিসারিক অ্যাসিডে যেখানে 2টো করে ফসফেট ছিল, তো এইখান থেকে এই স্টেপে এই যে রিডাকশন যে স্টেপ হচ্ছে এই রিডাকশন স্টেপে কিন্তু 6টা ফসফেট রিলিজড হবে এবং তার সঙ্গে সঙ্গে 6 মলিকুলস NADPH এক্ষেত্রে কাজে লাগবে। তাহলে যেটা পড়ে থাকবে তো তার নাম হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে এদের 3 নম্বর পজিশনে কেবলমাত্র ফসফেট গ্রুপ লেগে থাকবে। দেখো 3 নম্বর পজিশনে ফসফেট গ্রুপ লেগে থাকবে। সো 3 নম্বর পজিশনে আমরা দেখতে পাচ্ছি ফসফেট গ্রুপ লেগে আছে এবং এই যে কম্পাউন্ড যেটা তৈরি হলো তার নাম হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে একে আমরা বলবো 3 ফসফোগ্লিসারালডিহাইড, কারণ অ্যাসিডের প্রধানত রিডাকশনের ফলেই অ্যালডিহাইড তৈরি হয়। তো এই জায়গাতে তাহলে 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হচ্ছে। তো টোটাল কম্পাউন্ডকে আমি একটু এক্ষেত্রে লেখার চেষ্টা করছি। দেখো, সুতরাং এটা কম্পাউন্ড তৈরি হলো, মানে 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো এবং এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড আছে এর আরও একটা নাম আছে, তো তার নাম হচ্ছে ট্রায়োজ ফসফেট। তাহলে এর আরও একটা নাম আছে এবং একে আমরা বলবো ট্রায়োজ ফসফেট, রাইট? সো ট্রায়োজ ফসফেট এক্ষেত্রে তৈরি হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে। তাহলে কেলভিন সাইকেলের যে সেকেন্ড যে স্টেপ আমরা দেখলাম, তো কেলভিন সাইকেলের যে সেকেন্ড যে স্টেপ তো সেটা হচ্ছে রিডাকশন অফ ফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লাইকোলাইটিক রিভার্সাল এটাকে বলা হয়। তো রিডাকশন অফ ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং ফরমেশন অফ ট্রায়োজ ফসফেট। তাহলে এক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে তো তার নাম হচ্ছে ট্রায়োজ ফসফেট, রাইট? এইবারে এই যে ট্রায়োজ ফসফেট আছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা দেখলাম যে 6টা ট্রায়োজ ফসফেট তৈরি হয়েছে। তাহলে এখনো পর্যন্ত আমরা কার্বন কতগুলো পেয়েছি? দেখো এই জায়গাতে আমি একটুখানি অন্য কালার নিলাম বোঝার সুবিধার জন্য। তাহলে এই জায়গাতে কার্বন কতগুলো আছে? 6 × 3, মানে এখানে কিন্তু 18 কার্বন আছে। 6 × 3 মানে এই জায়গাতে কিন্তু আমরা 18 কার্বন দেখতে পাবো। তো এই যে 6 অণু যে মলিকিউল যেটা তৈরি হয়েছে, তো 6 মলিকুলস আমরা দেখছি যে ক্ষেত্রে যে ট্রায়োজ ফসফেট তৈরি হয়েছে তার মধ্যে 1 মলিকুল অফ দ্য ট্রায়োজ ফসফেট প্রধানত কার্বোহাইড্রেট তৈরিতে ইউটিলাইজ হবে, সুতরাং গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হবে। তাহলে দেখো এই জায়গাতে 3টে কার্বন আছে। তাহলে অরিজিনালি যদি আমরা দেখি মোট কিন্তু 2টো ট্রায়োজ ফসফেট লাগবে 1 অণু গ্লুকোজ তৈরি করতে এবং এক্ষেত্রে প্রধানত 12 অণু ট্রায়োজ ফসফেট তৈরি হয় জেনারেলি এবং এই 12 মলিকুলস অফ ট্রায়োজ ফসফেটের মধ্যে 2 মলিকুল অফ ট্রায়োজ ফসফেট গ্লুকোজ তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে বাকি যে 10 অণু ট্রায়োজ ফসফেট আছে সেই বাকি 10 অণু ট্রায়োজ ফসফেট পুনরায় কিন্তু RUBP তৈরি করে এবং একেই আমরা বলবো RUBP এর রিজেনারেশন। তো এই জায়গাতে আমরা দেখছি যে গ্লুকোজ তৈরি হচ্ছে, মানে 1 অণু এক্ষেত্রে তাহলে ইউটিলাইজ হয়ে গেল। সুতরাং বাকি তাহলে কত অণু পড়ে রইল? তাহলে বাকি যেটা পড়ে রইল এই যে 5 অণু 1 2 3 4 এবং 5। সুতরাং এই জায়গাতে তাহলে 5 মলিকুলস অফ ট্রায়োজ ফসফেটকে আমরা তাহলে দেখতে পাচ্ছি। দেখো 5 মলিকুলস অফ ট্রায়োজ ফসফেট তাহলে এখানে থাকবে। তো এই জায়গাতে তাহলে দেখো ফসফেট আছে 1 2 3 4 5। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু ফিক্সেশন মানে গ্লুকোজ তৈরিতে ইউজ হয়ে গেছে 3টে কার্বন। তো এই জায়গাতে তাহলে কার্বনের যদি আমরা হিসাব রাখি তাহলে 5 × 3, তাহলে কতগুলো কার্বন এখনো থাকবে? 15টা কার্বন আমরা পেলাম। যে 3টে কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে ইউটিলাইজ হয়েছিল সেই 3টে কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্লুকোজে ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে কার্বন যেটা পড়ে আছে তো সেই কার্বন এই যে ট্রায়োজ ফসফেট, এবার ট্রায়োজ ফসফেট পুনরায় কিন্তু RUBP তৈরি করবে। তো এই যে ঘটনা 3 নম্বর যে স্টেপ তো তাকেই আমরা বলবো RUBPর রিজেনারেশন বা রিজেনারেশন অফ RUBP। কিভাবে হবে দেখো,
5 মলিকুলস, তাহলে 5 মলিকুলস অফ ট্রাইওস ফসফেট এক্ষেত্রে আছে। তো 5 মলিকুলস এক্ষেত্রে আমরা ট্রাইওস ফসফেট পাচ্ছি। এই 5 মলিকুল অফ ট্রাইওস ফসফেটের এমনভাবে চেঞ্জেস ঘটবে এবং এই জায়গা থেকে কিন্তু 2 অণু ইনঅর্গানিক ফসফেট এক্ষেত্রে রিলিজড হয়ে যাবে। দেখো 2 অণু ইনঅর্গানিক ফসফেট এক্ষেত্রে রিলিজড হয়ে যাবে, কারণ আমরা দেখেছিলাম, একটুখানি আমি এখানটা এদিকে নিয়ে যাই, ওকে। তাহলে দেখো এই জায়গাতে যে 5 মলিকুলস অফ ট্রাইওস ফসফেট যেটা তৈরি হয়েছিল, তো সেই 5 মলিকুলস অফ ট্রাইওস ফসফেট বিভিন্নভাবে চেঞ্জ হবে। প্রথমেই 2 অণু ইনঅর্গানিক ফসফেট রিলিজড হয়ে যাবে, তাহলে 1 2 3, তো এইটা তাহলে রিলিজড হয়ে গেল। ধরে রাখো এক্ষেত্রে এই অংশ এটা রিলিজড হয়ে গেল, সো এটা রিলিজড হলো এবং এটা রিলিজড হলো, তাহলে বাকি 3টে রইল। এরা এমনভাবে রিঅ্যারেঞ্জ হবে, মানে 5 কার্বনযুক্ত সুগারে এরা কিন্তু রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। তো এই যে স্ট্রাকচার 1 2 3 4 5, তো একেই আমরা বলবো রাইবিউলোজ ফসফেট। তাহলে এক্ষেত্রে যেটা তৈরি হলো, তো তার নাম হচ্ছে রাইবিউলোজ ফসফেট, ওকে। কারণ 5 কার্বনযুক্ত সুগার এক্ষেত্রে আমরা পাচ্ছি, তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তো 5 কার্বনযুক্ত আমরা সুগার পাচ্ছি এবং এটাই হচ্ছে রাইবিউলোজ সুগার। এবং এই রাইবিউলোজ সুগারে একটাই ফসফেট আছে, কারণ 2টো ফসফেট অলরেডি রিলিজড হয়ে গেছে, তো এটাই হচ্ছে রাইবিউলোজ ফসফেট। এবং এই জায়গাতে দেখো একে তাহলে আরইউবিপিতে পরিণত হতে হবে অবশ্যই। তাহলে রাইবিউলোজ ফসফেটে 3টে রাইবিউলোজ ফসফেট আমরা পেয়েছি, সুতরাং এই জায়গাতে 3 অণু এটিপি তাহলে ইউটিলাইজ হবে। তাহলে 3 অণু এটিপি ইউটিলাইজ হয়ে আবার 3 অণু এডিপি বেরিয়ে যাবে। তাহলে যখনই 3 অণু এটিপি যখন ইউটিলাইজ হবে, তখন আরও একটা করে ফসফেট গ্রুপ, এই ফসফেট গ্রুপগুলো তখন লেগে যাচ্ছে এই দিকে। তাহলে যেটা তৈরি হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট তৈরি হচ্ছে। তো এই যে ঘটনা 3 নম্বর যে স্টেপ তাহলে আমরা দেখলাম, এবং এই 3 নম্বর স্টেপকেই আমরা বলবো আরইউবিপি এর রিজেনারেশন। তাহলে থার্ড যে স্টেপ আছে, সো থার্ড স্টেপ রিজেনারেশন অফ আরইউবিপি। আরইউবিপির যে রিজেনারেশন হচ্ছে, তো সেটা হচ্ছে ট্রাইওস ফসফেট থেকে প্রধানত আরইউবিপি এর রিজেনারেশন হয়। সুতরাং এটাই হচ্ছে কেলভিন সাইকেল। এবার এই যে প্রসেস, তো এটাই হলো কেলভিন সাইকেল। একদম খুব সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আরও একবার বলি, তো প্রথমেই পাতার কোষে আরইউবিপি থাকে, মানে রাইবিউলোজ বিসফসফেট থাকে, এর মধ্যে 5টা কার্বন থাকে এবং দুদিকে ফসফেট আছে, মানে হচ্ছে এরা বিসফসফেট। তো 3 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় যে এনজাইমের সাহায্যে, তার নাম হচ্ছে রুবিস্কো, এবং তার ফলে 6 কার্বনযুক্ত একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি হয়। এখনো কিন্তু 18টা কার্বন তাহলে এলো। তো আরইউবিপিতে 15টা কার্বন ছিল, তাহলে 3টে কার্বন অ্যাড হলো, 18 কার্বন চলে এলো। এবং এই যে ঘটনা, তো একেই আমরা বলবো কার্বক্সিলেশন, এবং তার ফলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। তার মানে 3 নম্বর কার্বন পজিশনে ফসফেট লেগে আছে, তো এটাই হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখনো কিন্তু 18টা কার্বন আছে। তো এরপরে এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে 6 অণু এটিপি যুক্ত হয়। তাহলে দেখো এক্ষেত্রে 6 অণু এটিপি আর এইদিকে 3 অণু এটিপি, মোট 9 অণু এটিপির কথা আমি বলেছিলাম, মিলে গেল হিসাব। তাহলে 6 অণু এটিপি এক্ষেত্রে অ্যাড হবে এবং তার ফলে যেটা তৈরি হবে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এই 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে তাহলে 18টা কার্বন থাকবে। এরপরে এই যে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, তো এটা ট্রাইওস ফসফেটে পরিণত হয়, মানে 3 ফসফোগ্লিসারাল ডিহাইডে পরিণত, এবং এক্ষেত্রে 6 অণু এনএডিপিএইচ লাগে। বলেছিলাম যে 3টে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশনের জন্য 6টা এনএডিপিএইচ লাগবে। তো এই জায়গাতে 6টা এনএডিপিএইচ তাহলে ইউটিলাইজ হলো, এবং তার ফলে যেটা তৈরি হলো 3 ফসফোগ্লিসারাল ডিহাইড, এর নাম হচ্ছে ট্রাইওস ফসফেট। এবং এর মধ্যে একটি ট্রাইওজ ফসফেট গ্লুকোজ তৈরিতে ইউটিলাইজ হয়ে যাবে, এবং বাকি যে 5টা যেটা পড়ে আছে, তো সেই বাকি 5 মলিকুল অফ দ্য ট্রাইওজ ফসফেটের প্রধানত বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে বা আইসোমেরাইজেশন হবে, এবং তার ফলে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে রাইবিউলোজ ফসফেট। তার মানে অবভিয়াসলি 2টো ফসফেট এক্ষেত্রে রিলিজড হয়ে যাবে। এই যে রাইবিউলোজ ফসফেট যেটা তৈরি হলো, এই রাইবিউলোজ ফসফেটের সঙ্গে 3 অণু এটিপি যুক্ত হবে, এবং তার ফলে আরইউবিপি তৈরি হবে, 3 অণু রাইবিউলোজ বিসফসফেট তৈরি হবে। যেহেতু এক্ষেত্রে আমি 3টে কার্বন ডাইঅক্সাইড ধরেছি, তো সেই কারণের জন্য এক্ষেত্রে দেখো একটি আরইউবিপির কথা, মানে একটি ট্রাইওজ ফসফেট গ্লুকোজে পরিণত হচ্ছে, কিন্তু এবং পরের দিন আমরা 6 কার্বনযুক্ত, মানে 6টা কার্বন ডাইঅক্সাইড, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে আরইউবিপি এর রিজেনারেশন ঘটে আমরা পরের দিন এই সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। সুতরাং আশা করি তোমরা টোটাল কেলভিন সাইকেল খুব ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো প্রচণ্ড ক্রিটিক্যাল, এবং অনেকে বুঝতে পারে না, মানে আমাদের স্টুডেন্টসরা প্রধানত আমরা বুঝতে পারি না, আমরা মুখস্থ করে চলে যাই। কিন্তু টোটাল বিষয়টা তোমরা যদি
একটুখানি এই ভিডিও তোমরা যদি ধৈর্য ধরে দেখো তাহলে কিন্তু কেলভিন সাইকেল তোমাদের কাছে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিতে পারি। ঠিক আছে, তো পরের দিন আমরা আলোচনা করব ডিটেলসে কেলভিন সাইকেল কি করে সম্পন্ন হয়। এবং আরও একবার বলে দিই, কেলভিন সাইকেলের 3টে স্টেপ হচ্ছে। একটা হচ্ছে কার্বক্সিলেশন, এক্ষেত্রে আরইউপিপি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়, 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, সেই জন্য একে C3 সাইকেল বলা হয়। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে যে ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রধানত গ্লিসারল ডিহাইডে পরিণত হয় এবং এক্ষেত্রে বা ট্রাইওস ফসফেটে পরিণত হয়। সুতরাং রিডাকশন অফ দ্য ফসফোগ্লিসারিক অ্যাসিড, অ্যাসিডের রিডাকশন, তো অ্যালডিহাইড তৈরি হবে। এবং থার্ড যেটা, তো সেটা হচ্ছে আরইউপিপি রিজেনারেশন, অর্থাৎ যে এক্ষেত্রে আমরা যে দেখছি যে 1 2 3 4 5 6 মানে 12 অণু যে ট্রাইওস ফসফেট তৈরি হয় এবং তার মধ্যে 2 অণু ট্রাইওস ফসফেট গ্লুকোজ তৈরিতে ইউটিলাইজ হয়ে যায় এবং বাকি 10 অণু ট্রাইওজ ফসফেট পুনরায় আরইউপিপি তৈরি করতে কাজে লাগে। এবং এই যে টোটাল যে প্রসেস, তো একেই আমরা বলবো আরইউপিপি রিজেনারেশন এবং সমগ্র প্রসেসকেই আমরা বলবো কেলভিন সাইকেল। বিজ্ঞানী মার্ভান কেলভিন প্রথমে এটা আবিষ্কার করেছিলেন এবং বিভিন্ন কার্বনকে তিনি 14C কার্বন দিয়ে চিহ্নিত করেছিলেন এবং এইভাবে এক্সপেরিমেন্টালি তিনি এই সাইকেল আবিষ্কার করেছিলেন এবং সেই কারণের জন্য তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।